আসছিলাম আইসিসিবিতে আসছি কারণ মোটর শো ছিল। আর মোটর শো এটা কত মোটর শো কী মোটর শো জানি না, দেখলাম প্রায় মোটর শো হয়। এটা কত নম্বর মোটর শো লেখা আছে 18 এডিশন। এখন 18 এডিশন, এখানে আবার অনেক দেখা যাচ্ছে অটো পার্টস শো বা অটো পার্টস শো, এখানে অনেকগুলো আর কি স্টলের ভিতর করা হচ্ছিল। এখন ওভারঅল মোটর শোটা কেমন আমার কাছে লাগছে সেটা নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো এখন মোটর শোটা আমার কাছে ওভারঅল কেমন লাগছে যদি সেটা আপনাদেরকে ধারণা দেই। মোটর শোটা আমার কাছে মিনিংফুল মনে হয়েছে এইবারকারটা, কারণ এখন যে মোটর শোটা হয়েছে এই মোটর শোটায় আমাদের দেশের দু একটা বাইক কোম্পানি আসছে। এর আগে যে মোটর শোটা ছিল যেটা আপনার বাণিজ্য মেলা স্টলে হয়েছিল, ওইখানে কোনো বাইক কোম্পানি যায় নাই, যেমন বাজাজ, ইয়ামাহা, সুজুকি অথবা আদার্স, টিভিএস, কোনো বাইক কোম্পানি যায় নাই। এখন এই জায়গায় আমি আসছি আজকে কিন্তু প্রথম দিন, মানে 1 নম্বর দিন। ভিডিওটা আপনারা কবে পান সেটা জানি না, কারণ ভিডিওটা সম্পূর্ণ নির্ভর করতেছে এডিটিংয়ের উপর। ভিডিওটা কখন আমি এডিটিং করি, কখন এডিটিংয়ে বসি, এর উপর ভিডিওটা নির্ভর করতেছে আপনাদেরকে পাওয়া না পাওয়া। এখন ভিডিওটা হয়তো আপনারা 2-3 দিন পর পাবেন, না হলে যদি আজকালের ভিতর সম্ভব হয় তাহলে আজকালের ভিতর দিয়ে দিব। কিন্তু আমার স্টিকার যে মডিফিকেশন করছে এই ভিডিওটা আসতে আসতে আরও অনেক সময় লাগবে, মিনিমাম 15 দিন 20 দিন লেগে যাবে, কারণ আমার লাইন আপে অনেকগুলো ভিডিও আছে যে ভিডিওগুলো আগে দিতে হবে বা আগে আপনারা পাবেন। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মোটর শোগুলো যে হচ্ছে এগুলো কতটা মিনিংফুল। আমার ক্ষেত্রে মিনিংফুল অনেকাংশে, আবার অনেকাংশে মিনিংফুল না। কারণ কি, আপনি মিনিংফুল করতে গেলে সব বাইক কোম্পানিকে আপনি আনতে হবে এক ছাদের নিচে। এটা যারা অর্গানাইজ করে তারা যদি না আনতে পারে, আমি আপনি যতই বলি হবে না। এখন মিনিংফুল করতে গেলে আপনার অবশ্যই সব কোম্পানি যদি না আসে তাহলে সেটা মিনিংফুল হবে না, বা তাহলে সেটা সম্পূর্ণ আপনার যে উদ্দেশ্যে এই মেলাটা করতে চাইছেন সেই মেলাটা আসলে হবে না। যেমন এখানে গাড়ির অনেকগুলো কোম্পানি আসছে, হন্ডা, মিৎসুবিশি, এছাড়া চাইনিজ, ডিম্পেল, অনেকগুলো কোম্পানি আসছে। কিন্তু আসলে বাইকের কোম্পানি আমি শুধু নামি দামি ব্র্যান্ডের ভিতর একমাত্র আপনার জিপিএক্স দেখছি, চায়না ব্র্যান্ড, আর হলো ইন্ডিয়ান ব্র্যান্ড বাজাজে দেখছি। এই দুইটা ছাড়া কোনো কোম্পানি আসছে না বর্তমানে। এখন কেন হয়েছে বা কী কারণে এরকম হয়েছে এটা আসলে জানি না। আগে যে মোটো ফেসগুলো হইতো আমার মনে আছে, আমি অনেক আগে একটা মোটো ফেস দেখছিলাম এই আইসিসিবিতেই, তখন আপনার সবগুলো ব্র্যান্ড ছিল, ইয়ামাহা, সুজুকি, এছাড়া আদার্স অনেক ব্র্যান্ডগুলো ছিল। এখন আমাদের বাংলাদেশের ব্র্যান্ডগুলো আমার যেটা মনে হয় যে তারা আসলে চাচ্ছে না যে আমরা এরকম ফেয়ার টেয়ারে যাইয়া প্রমোশন করে লাভ নাই, আমরা জাস্ট এখন অনলাইন মার্কেটিংয়ের উপর নির্ভর করি, বা আমরা যেভাবে মার্কেটিং করতেছি সেম মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করি। অথবা আরেকটা জিনিসে হতে পারে, এমন এই অবস্থায় সুজুকি অথবা ইয়ামাহা তারা তো একটা স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে, তারা এখন চিন্তা করতেছে আমাদের মার্কেটিং করি, তারপর আমরা এতটুকু প্রোডাক্ট বিক্রি করতে পারবো, আমরা মার্কেটিং না করলে আমরা এতটুকু প্রোডাক্ট বিক্রি করতে পারবো। তাহলে আমাদের মার্কেটিং ছাড়াও যদি আমরা সেম প্রোডাক্টই বিক্রি করতে পারি তাহলে তো আমাদের ভালো বা আমাদের লাভ হচ্ছে। ইয়ামাহা, সুজুকির মেন্টালিটি সম্ভবত এরকম হয়ে গেছে, বা বর্তমানে তাদের মেন্টালিটি আমার মনে হচ্ছে, আমার ছোট্ট মনে এরকম একটা তাদের ফিল আসতে পারে, যেহেতু তারা এখন বাংলাদেশে ফুল মার্কেট যে শেয়ার আছে কোম্পানির, সব মার্কেট শেয়ারের ভিতরে সুজুকি আর ইয়ামাহাই সবচেয়ে বেশি মার্কেট শেয়ার ধরে রাখছে। আর এটা প্রধান কারণ হলো তারা একসময় মার্কেটিংয়ে খরচ করছে, যেমন এখন বাজাজ অথবা আদার্স কোম্পানিগুলো খরচ করতেছে। কিন্তু আমার একটা জিনিস খারাপ লাগছে কি, এই মোটর শোটাতে একটা জিনিস আসলে আমি ভালো দেখি নাই, সেটা হলো চায়না বাইক আরেকটা লঞ্চ হয়েছে বাংলাদেশে। এই বাইকটা আনছে সম্ভবত আপনার ওই যে হৃদয় মোটরস নামে একজন লোক আছে, ইউটিউবে অনেক দিন আগে থেকে ভিডিও তৈরি করে, উনি সম্ভবত এই বাইকটার সাথে কিছু ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমি ওনার চ্যানেলের একটা ভিডিও বা ওনার ফেসবুক পেজের একটা ভিডিওতে অনেক দিন আগে, দেখা যাচ্ছে 2-3 মাস আগে, এরকম একটা ভিডিও দেখছি যে বাংলাদেশে আসতেছে আরেকটা বাইক, এই বাইকগুলোর মডেল শুরু হয় SRK দিয়ে। তখন আমি ওই জায়গায় কোশ্চেন করছি, ভাই এটার সাথে কি আমাদের বলিউডের বাচ্চা শাহরুখ খান কখনো মানে সম্পর্কযুক্ত আছে, বা দেখা যায় শাহরুখ খান কখনো এটার সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে? তখন ওই যে সার্ভিস যে করতেছিল, মানে যে আর কি সেল দিচ্ছিল, সেলসম্যান বা সার্ভিস হোল্ডার, ওনারা হাসছে আমার কথা শুই না। এটা অবশ্য জিপিএক্সের যে আপনার আউটলেটটা, ওই আউটলেটের পাশেই ওনারা একটা ছোট্ট করে আউটলেট নিছে। এটা সম্ভবত কিউজা ব্র্যান্ডের নাম, কিউজা চাইনিজ ব্র্যান্ড। এখন এই ব্র্যান্ডগুলোর কতটুকু পার্টসপাতি পাওয়া যাবে সেটাও তো আগে চিন্তা ভাবনা করতে হবে। আমরা যখন ছিলাম তখন আপনারা দেখতেছেন ওই জায়গায় এই বাইকটা লঞ্চ হয়েছে, বাইকটা লঞ্চের সময় আমরা ওই জায়গায় ছিলাম। আর লঞ্চটা মোটামুটি ভালো পরিমাণেই হয়েছে, অনেক গ্যাদারিং ছিল। আর তারা প্রথমত প্রাইসটা যেভাবে দিছে, তারা বলছে প্রথম 600 জনরে আমরা এইভাবে প্রাইস দিব। এটা আসলে আমাদের বাংলাদেশের একটা সবচেয়ে নোংরা মার্কেটিং। এই মার্কেটিংটা কইরা হিরো কারিজমা যেই পরিমাণ পড়ছে,
আমি বলবো না কোনো বাইক কোম্পানিকে এরকম মার্কেটিং করার জন্য, কারণ হিরো কারিজমা বর্তমানে কিন্তু ফ্লপ বাইক। তাদের প্রথমত মার্কেটিং স্ট্র্যাটেজিই কিন্তু ভুল ছিল। তারা বলছে আমরা এই বাইকগুলো বিক্রি করতেছি প্রথমত এত প্রাইজে, পরবর্তীতে এই বাইকগুলো দেখা যাচ্ছে 50,000, 60,000, 1 লাখ টাকাও বেশি বিক্রি হতে পারে যদি বাইকগুলো মার্কেট পায়। তারা ওই চিন্তা করছিল, কিন্তু পরবর্তীতে তারা আর মার্কেটের প্রাইসটা বাড়ায় নাই। তারপর আর বাইকের যে আপডেটেশন সেটাও করতে পারে নাই, বাইকের আফটার সেল সার্ভিস সেটাও দিতে পারে নাই। এখন হিরোর মতো একটা শোরুম বা হিরোর মতো একটা কোম্পানি যদি এরকম করে, তাহলে এরকম কিউজা অথবা এসআরকে যে মডেলগুলো লঞ্চ হয়েছে এগুলো কতটা ভিত্তিফুল হবে বা কতটা আসলে এক্সপেকটেশন রাখবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। পরও আমি যখন ওই জায়গায় ছিলাম, যখন বাইকটা লঞ্চ হয়েছে, তখন কিছু কিছু জিনিস আমার চোখে আসছে বা কিছু কিছু জিনিস আমি বুঝতে পারছি যেগুলো আসলে ম্যানিপুলেট করার মতো বিষয় বা মানুষের ব্রেনকে হালকা পরিমাণে ম্যানিপুলেট করার জন্য এই বিষয়গুলো করা হচ্ছে। যেমন তারা যখন বাইকটা লঞ্চ করছে ওই অবস্থাতেই তারা কিন্তু বলছে যে এইমাত্র 2টা বুকিং হয়ে গেছে, এইমাত্র 3টা বুকিং হয়ে গেছে, মানে মাইক দিয়ে আর কি বলতেছিল। তাদের ওইখানে মাইক ছিল, মাইক দিয়ে বলতেছিল যে এইমাত্র 2টা বুকিং হয়ে গেছে, এইমাত্র 3টা বুকিং হয়ে গেছে। আমি অলমোস্ট গেছি আপনার 3টার দিকে, আর মেলা থেকে বের হয়েছি 7টার দিকে। আমার অনেক ভাই ব্রাদার আসছিলো উত্তরার, তারপরে আদার্স সাইডের অনেক ভাই ব্রাদার আসছিল, যেহেতু আমাদের এলাকার ভিতরেই। আর আমার বাসা হলো বসুন্ধরাতে, এখন বর্তমানে থাকি। পরবর্তীতে আমার নিজের বাসায় শিফট হবো বসুন্ধরার এইবার, ওইটা এখন কাজ চলতেছে। তো এই কারণে বলা চলে যে আমার প্যারা হয় নাই। আমার বাসা থেকে যেহেতু স্বল্প দূরত্বে বা আমার বাসা থেকে স্বল্প পথের ডিস্টেন্স, এই কারণে আমি অল্পতে আর কি সেই জায়গায় যেতে পারছি। এখন আসেন এই কিউজা বা দেখা যাচ্ছে এসআরকে যে বাইকটা লঞ্চ করছে, চায়না বাইক, এই এসআরকে বাইকটাকে আমি কিনবো? আমি তো কিনবই না। প্লাস আমাকে যারা বলবে যে বাইক এই বাইকটাকে কিনতে পারি, ভাই এই বাইকটা কেনার দরকার নাই। আপনার যদি অদেল টাকা পয়সা হয়, আপনি যদি মাম্মি ড্যাডি ছেলে হন, বা দেখা যাচ্ছে টাকা পয়সার কোনো ভিত্তিমূল্য নাই, আপনি অডেল টাকা পয়সার মালিক, কোনো প্যারা নাই আপনার লাইফে, আমার মনে হয় বাংলাদেশে এমন বাইকার খুবই কম, বা বাংলাদেশে এমন বাইকারের সংখ্যা হাতে গুনে 10-12 জন বা 50 জনের মতো বের করা যাবে। বাংলাদেশে যেই বাইকারগুলোই আছে সবাই একটু দেখা যাচ্ছে কস্ট কাটিং করে বাইক রাইড করার চেষ্টা করে, বা কস্ট কাটিং করে চেষ্টা করে যে বাইক চালানোর জন্য। সেই কারণে আমি একটা জিনিসই বলতে চাই, আপনারা অবশ্যই যখনই যে বাইক আসলে ইউজ করবেন বা যখনই যে বাইক আসলে কিনবেন, অবশ্যই সেই বাইকের 100% পার্টস অ্যাভেলেবিলিটি আছে কি না সেটা দেখে, সেটা জেনে শুনে তারপরে কিনবেন। যেমন জিপিএক্স ডেমনের অনেকগুলো বাইক আমি দেখছি, জিপিএক্স ডেমনের বাইকগুলো আমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার এক ছোটো ভাই জিপিএক্স ডেমনের সাথে অনেক খারাপ একটা কাহিনী আছে। যেমন ওই আসলে মোবিল ফিল্টারই পাচ্ছে না, ইঞ্জিন অয়েল ফিল্টারের যে আপনার নাটটা থাকে ওই নাটটাই পাচ্ছিল না। ওই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার পরে ওই নাটটা হয়তো অসাবধানতাবশত ওই নাটটা কেটে যায়, ড্রেন নাটটা। পরবর্তীতে ওই নাটটা ওকে বানায় নিতে হয়েছে, আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলছি। সেই কারণে চায়না বাইক, জিপিএক্সের মতো বাইকই বাংলাদেশে স্ট্রাগল করতেছে। আর এই যে কিউজা, এসআরকে, এই বাইকগুলো বাংলাদেশে কতটুকু সাস্টেন করতে পারবে, হয়তো সাময়িক সময়ের জন্য। দেখেন চায়নাতে এমন অনেক কোম্পানি আছে, এমন অনেক বাইক কোম্পানি আছে, আপনি তাদের কাছ থেকে জাস্ট আপনার বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটা বাইকের মডেল তৈরি করে নিয়ে যাবেন, প্রোটোটন তৈরি করে নিয়ে যাবেন, তাদেরকে দেখাইবেন যে আমার এই যে এই টাইপের একটা বাইক তুমি তৈরি করে দিবা, এই সামথিং সিসি, এরকম ইঞ্জিনটা থাকবে, এরকম কালার থাকবে, দেখবেন আপনার বানাই দেবো। আপনি যদি বাজেট দেন 1 লাখ টাকা, তারপর আপনার বানাই দিব। আপনি বাজেট যদি 80,000 টাকা দেন, তাইলেও আপনার বানাই দিব। দেখা যাচ্ছে আপনি 1 লাখ টাকা দিয়ে চায়না থেকে আপনি বাংলাদেশে 1 লাখ টাকা দিয়ে 200-300 সিসিরও বাইক বানায় আনতে পারবেন। কিন্তু সেটা কতটা যে কোয়ালিটিফুল বা কতটা মিনিংফুল সেটা আসলে আপনার বুঝতে হবে। আর এই বাইকগুলোর ক্ষেত্রে হয় কি, আমাদের বাংলাদেশের যে চায়না বাইকগুলো আসে এগুলোতে প্রচুর পরিমাণে ফ্রড হয়। মানে 1,000-50,000 ইউনিট আইনা দেখা যাচ্ছে বিক্রি করে, তারপর আর তারাও বুইলা যায় যারা বাইকগুলো আনে, যারা কিনছে তারা তো ভুক্তভোগী হয়ে যায়। যেমন আমাদের বাংলাদেশে RAK একটা বাইক ছিল, RAK মেবি বা কি একটা বাইক ছিল সেটা আমি বুঝতে পারতেছি না, ভ্যানিলা কোম্পানির RAK বা নামটা কি আসলে সেটা আমার খেয়াল আসতেছে না, আপনি একটু কমেন্ট করে জানায়েন তো। আর কি কি জিনিস দেখলাম মোটর শোতে, আরও অনেক কিছুই ছিল মোটর শোতে। যেমন ইঞ্জিন অয়েলের ব্র্যান্ড আসছে, মতুলের অফিসিয়াল যে আমি বলছিলাম আপনাদের কিছুদিন আগে, মতুল RM অটোমোবাইল যে বাংলাদেশে অফিসিয়াল আনে, তো তারা একটা ইনস্টল করছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়। কারণ বাংলাদেশে অনেকে আসলে জানতো না যে মতুলের অরিজিনাল ইঞ্জিন অয়েল কোথা থেকে কিনবেন। সে এখন ওনাদের ওয়েবসাইটে যাইয়া আমি যেভাবে ওনাদের সাথে কমিউনিকেশন করে ফেসবুকের মাধ্যমে বাইর করছিলাম, এরকম তো অনেকে করবেন না। তো চাইলে এখন ওদের কাছ থেকে যাই না, ওদের ইঞ্জিন অয়েলের ভেরিফিকেশন এক অপশন আছে, ওই অপশনটা আপনারা দেখে শুই না যাই না, তারপরে আপনারা অরিজিনাল ইঞ্জিন অয়েলটা কিনে আপনার বাইকে ইউজ করবেন। আশা করি আপনার আর কোনো সমস্যা হবে না।
এখন গাড়ির অনেকগুলো জিনিস আসছিল, যেমন গাড়ি টাড়ি অনেক শোরুম টোরুম আসছিল, তারপরে হন্ডা দেখা যাচ্ছে, মিক্সুবিশি, তারপর ডিম্পেলের একটা 17 লাখ টাকার গাড়ি দেখলাম। সেরকম গাড়ির অনেকগুলো বুথ আসছিল বা গাড়ির অনেকগুলো শোরুম আসছিল, যেগুলো আমি মোটর শো 2025-এ 17 বা 18 এডিশন বা কত এডিশন সেটা আমি বলতে পারতেছি না এক্স্যাক্টলি। দেখলাম পার্সের ক্ষেত্রে আবার 18 এডিশন লেখা, আবার এক জায়গায় দেখলাম 8 এডিশন লেখা। এখন কোনটা যে সঠিক, 8 না 18, সেটা আসলে কনফিউজ করার মতো বিষয়। এখন যেটাই সঠিক হোক সেটা একমাত্র কোম্পানি জানে ভালো, যে কোনটা আসলে সঠিক বা কোনটা আসলে ভালো। তো অবশ্যই আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে কমেন্ট করে জানাবেন যে আপনারা অবশ্যই এই জিনিসটা নিয়ে কতটুকু আগ্রহ ছিলেন, আপনারা কারা কারা আসছেন সেগুলো জানাতে পারেন। মোটর শোতে আপনারা কতটুকু আগ্রহ নিয়ে আসছেন আর কতটুকু হতাশ হয়েছেন এগুলো জানাতে পারেন। সম্ভবত আমার মনে হয় এই রোডটাতে আবার আপনার কাজ ধরবে। এখন অনেকে বলতে পারেন কি কাজ, আমাদের এদিক দিয়ে কিন্তু একটা মাঝখান দিয়ে আপনার যাওয়ার কথা, ওই যে মেট্রো রেল যাওয়ার কথা উপর দিয়ে, ওইটা আপনার খিলক্ষেত বরাবর যায়, মাটির নিচ দিয়ে যাবে। ওই মেট্রো রেলের কাজটা মনে আবার শুরু হবে, আবার রাস্তা কাটবে, আবার রাস্তা করবে। এই ডিজাইনগুলো আগে করে রাখলে কি সমস্যা হতো বুঝলাম না। আসলে আমাদের দেশের ইঞ্জিনিয়ার যারা পড়াশোনা করে তারা কি সবই অটোপাসের ইঞ্জিনিয়ার, বা তারা কি সবই আসলে দেখা যাচ্ছে তথাকথিত বিদ্যা সারা ইঞ্জিনিয়ার হয়? নাহলে এরকম হবে কেন? এই রোডটা আবার কাটতেছে, এত সুন্দর একটা রোড, 300 ফিটে আগে যাওয়া মানুষ আসতো, এখন তো আবার রোডটা কাটাকাটি হইলে আবার মানে হাঁটা চলা আবার অসুবিধা হয়ে যাবে। সব পরিশেষে এতটুকুই বলার, আপনারা মোটর শোটা কারা কারা দেখছেন কমেন্ট করেন, আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানান। আমার কাছে যেই জিনিসগুলো ভালো লাগছে সেই জিনিসগুলো আপনাদেরকে বললাম, যে এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে, বা এই জিনিসগুলো স্পেসিফিক জিনিসগুলো আমি আসলে এখানে ভালো মনে হয়েছে। যেমন এইবার আপনার 4টা হল জুড়েই হয়েছে বসুন্ধরার। সো 4টা হল যেহেতু হয়েছে আইসিসিবিতে, আশা করি ভালো হয়েছে, বড় পরিসরে হয়েছে, এটা সবার কাছে অনেক ভালো। কারণ বড় পরিসরে না হলে কোনো কিছুতে আসলে মজা নাই, বা কোনো কিছুতে আসলে দেখে আপনিও মজা পাবেন না, বা অন্যরা আইসেও মজা পাবে না। আর এখানে অনেক চাইনিজ ব্র্যান্ড দেখলাম তারা আসছে ইলেকট্রিক বাইক নিয়ে, এগুলো আসলে আমাদের ভবিষ্যতে পরিবেশ বান্ধব বাইক, এগুলো আমাদের সাপোর্ট করা দরকার। কারণ ইলেকট্রিক বাইক ভবিষ্যৎ বাংলাদেশ, ভবিষ্যৎ পৃথিবীর অবশ্যই একটা যুগান্তকারী বাইক বা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে থাকবে। কারণ ইলেকট্রিক বাইকই হলো ভবিষ্যতের যানবাহন বা ভবিষ্যতের গাড়ি। আপনি ভবিষ্যতে কোনো যানবাহন পান আর না পান, কিন্তু ইলেকট্রিক বাইক আপনি পাবেন। সো এটাই বলা চলে। আমি ভিডিও তৈরি করার জন্য 300 ফিটে আসছি, এখন আমার বাসার দিক ব্যাক করব বসুন্ধরার দিকে। সো আপনাদের ভিডিওটা শেয়ার করলাম। আমি মোটর শো নিয়ে আমার নিজের এক্সপেকটেশন কেমন, বা নিজের এক্সপেকটেশনটা আমি আমার মতো শেয়ার করছি। এখন আপনাদের অনেকের ব্যতিক্রম হতে পারে, যদি আমার ভিডিওটা দেখতে এসে বলেন যে বাইরে কী ভিডিও তৈরি করছেন, এত মানে নর্মালভাবে ভিডিওটা তৈরি করছেন। ভাই দেখেন, আমি চেষ্টা করতেছি এখন ডেইলি লাইফে মোটো ব্লগ করার জন্য, যেহেতু 2 মাস যাবত আমি চেষ্টা করতেছি, কতটুকু পারতেছি আপনারা দেখতেছেন। যেহেতু আমার ভিডিওগুলো রেগুলার যাচ্ছে, তো রেগুলার ভিডিও দেওয়ার ফলে তো ভাই ওরকম ধরে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিকঠাক করে ভাই ভিডিও তৈরি করা যায় না। আমি চেষ্টা করি ভিডিওটা একদম র্যান্ডম রাখার জন্য, তারপরও যতটুকু এডিটিংয়ের মাধ্যমে ভালো করা যায়, যতটুকু আমি মনে করি আমার কাছ থেকে 100% পটেনশিয়াল আরও বের করা যায়, অতটুকু আমি ভিডিওতে চেষ্টা করি দেওয়ার জন্য। কেন দিব না ভাই? আপনাদের সাথে কমিউনিকেশন রক্ষা করতেছি, আমার ওইটা থেকে বেনিফিট একদিন হবে, তো অবশ্যই আমি কেন দিব না? আমি তো অবশ্যই দেওয়ার জন্য বাধ্য, বা আমার তো অবশ্যই দেওয়া দরকার, না হলে আপনাদের সাথে আমার ইনজাস্টিস করা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।